ঘন অরণ্যের গভীরে পাহাড় ঘেরা এক নির্জন অঞ্চলে এমন এক পরিবেশ ছিল যেখানে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতে পারত না। হঠাৎ করেই সে নীরবতা ভেঙে এক ভয়ঙ্কর গর্জন চারিদিকে প্রতিধ্বনিত হল। শব্দটি ছিল এতটাই তীব্র যে গাছের ডালে বসে থাকা পাখিরা আতঙ্কে উড়ে গেল, আর আশেপাশের প্রাণীরা ভয়ে লুকিয়ে পড়ল। অরণ্যের শক্তিশালী অধিপতি এক বিশাল দেহী সিংহ, যার নাম ছিল রুদ্র, রাগে ফুঁসতে ফুঁসতে এদিক ওদিক পায়চারি করছিল। ঠিক তখনই এক ধূর্ত স্বভাবের শিয়াল, যার নাম ছিল কাশেম এবং পেশায় সে ছিল জঙ্গলের খবর জোগাড় করা এক ধরনের গুপ্তচর, ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আপনাকে আজ খুব অস্থির লাগছে। এতদিনে আপনাকে এমন অবস্থায় কখনো দেখিনি। কিছু কি ঘটেছে? রুদ্র চোখ রাঙিয়ে গর্জন করে বলল, তুমি বুঝবে না আমার কষ্টটা কি রকম। আমার সবচেয়ে মূল্যবান সম্পদ, সেই সোনালি জাদুকরী হরিণটি অরণ্য থেকে পালিয়ে গেছে। কাশিম প্রথমে অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, মহারাজ, যদি বিষয়টা শুধু একটি হরিণকে নিয়ে হয় তাহলে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এই অরণ্যে অসংখ্য হরিণ আছে, আমি চাইলে এখনই একটি ধরে এনে আপনার সামনে হাজির করতে পারি। রুদ্র এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠল, তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট। তুমি এখনও বিষয়টা বুঝতে পারছ না। সেটি কোনো সাধারণ হরিণ ছিল না, বরং এক অসাধারণ সোনালী হরিণ, যার মধ্যে ছিল অলৌকিক ক্ষমতা। আমি যা চাইতাম তা সে পূরণ করতে পারত। কাশিম এবার আর নিজের হাসি লুকাতে পারল না, একটু ব্যঙ্গের সুরে বলল, মহারাজ, আপনি তো এই অরণ্যের শাসক, আপনার সামনে কেউ টিকতে পারে না। তাহলে একটি ছোট্ট হরিণ আপনাকে এতটা দুর্বল করে দিল কিভাবে? আর এই জাদুকরী ব্যাপারগুলো শুনতে তো বেশ অবাস্তবই লাগছে। এই কথা শুনে রুদ্রের চোখ রাগে লাল হয়ে উঠল। সে গর্জে উঠল, সীমা বজায় রেখে কথা বলো। যদি আবার এমন অসম্মানজনক আচরণ করো তাহলে তোমার পরিণতি খুব খারাপ হবে, আর কেউ জানতেও পারবে না তোমার কি হয়েছে। কাশিম সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সেই সোনালী হরিণকে খুঁজে বের করব এবং আপনার কাছে ফিরিয়ে আনব। রুদ্র ঠান্ডা কিন্তু কঠোর স্বরে বলল, আমি খুব শিগগিরই আমার হরিণকে ফিরে চাই। যদি তুমি ব্যর্থ হও তাহলে তার ফল তোমাকেই ভোগ করতে হবে। কাশিম গভীরভাবে মাথা নত করে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি পুরো অরণ্য চষে ফেলব এবং তাকে খুঁজে বের করব। এই বলে সে দ্রুত সেখান থেকে সরে গেল। অন্যদিকে সে সোনালী হরিণটি প্রাণ বাঁচানোর তাগিদে দৌড়াতে দৌড়াতে অরণ্যের শেষ প্রান্তে এসে পৌঁছেছিল। দীর্ঘ সময় ধরে দৌড়ানোর কারণে তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছিল এবং শরীর ক্লান্তিতে ভেঙে পড়ার মতো অবস্থা। অরণ্যের সীমানার কাছেই একটি ছোট্ট কৃষি জমি ছিল, যেখানে এক সংগ্রামী মানুষ কাজ করছিল। তার নাম ছিল সাদেক, আর সে পেশায় একজন মাটির কারিগর হলেও জীবিকার তাগিদে সামান্য জমিতে চাষাবাদ করত। সাদেক মাটিতে কোদাল চালাতে চালাতে তার ফসলের দিকে তাকিয়ে হতাশ হয়ে পড়ছিল। জমি শুকনো, গাছগুলো দুর্বল, আর ভবিষ্যৎ যেন অন্ধকার। ঠিক তখনই তার চোখে পড়ল গাছের নিচে ক্লান্ত হয়ে বসে থাকা একটি অদ্ভুত সুন্দর সোনালী হরিণ। সে বিস্মিত হয়ে ধীরে ধীরে কাছে এগিয়ে গিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? জঙ্গলের ভেতরের একটা হরিণ এখানে এসে পড়ল কিভাবে? ঠিক তখনই হরিণটি মানুষের মতো কণ্ঠে কথা বলে উঠল, অনুগ্রহ করে আমাকে ভয় পেও না বা ধরার চেষ্টা করো না। আমি অনেক দূর থেকে দৌড়ে এসেছি, আমি খুব ক্লান্ত। যদি তুমি আমাকে সামান্য কিছু খাবার দাও তাহলে আমি তোমার উপকার করতে পারব। সাদেক বিস্ময়ে হতবাক হয়ে গেল, তার চোখ বড় হয়ে গেল। সে নিজের মনে বলল, আমি কি স্বপ্ন দেখছি? একটা হরিণ কিভাবে মানুষের মতো কথা বলে? হরিণটি শান্ত কণ্ঠে বলল, তোমার কাছে আমার কথা অদ্ভুত লাগতেই পারে, কিন্তু আমার কাছে এখন সব ব্যাখ্যা করার মতো সময় নেই। সাদেক নিজেও অত্যন্ত দরিদ্র ছিল। তার কাছে খাবার বলতে যা ছিল সেটুকুই ছিল তার দিনের একমাত্র ভরসা। তবু এক মুহূর্ত দেরি না করে সে নিজের খাবার বের করে হরিণটির সামনে রেখে বলল, আমার কাছে খুব বেশি কিছু নেই, এটা আমার আজকের খাবার ছিল, কিন্তু তুমি খেয়ে নাও, এতে হয়তো তোমার একটু শক্তি ফিরে আসবে। হরিণটি কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ধীরে ধীরে সব খাবার খেয়ে নিল। সাদেক মমতার সুরে বলল, তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ, এই গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নাও।
এরপর সে আবার নিজের কাজে ফিরে গেল। সন্ধ্যা নামতে শুরু করল। আকাশে অন্ধকার ঘনিয়ে এলো। সাদেক যখন নিজের ছোট্ট কাঁচা বাড়ির দিকে ফিরছিল, তখন হরিণটিও নীরবে তার পেছনে পেছনে হাঁটতে লাগল। বাড়িটি ছিল খুবই সাধারণ, মাটির দেয়াল, ছোট্ট উঠান আর এক কোণে মাটির চুলা। বাড়িতে ঢুকতেই তার মা, যিনি পেশায় একজন বয়স্ক তাঁতি ছিলেন, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, আজ কাজ কেমন হলো বাবা? ফসলের অবস্থা কি একটু ভালো হয়েছে? সাদেক ক্লান্ত ও ভারী কণ্ঠে বলল, না মা, অবস্থা এখনও খুব খারাপ। জমি একদম শুকিয়ে গেছে, গাছগুলো দুর্বল। আমি ভয় পাচ্ছি, যদি এবারও ফসল নষ্ট হয়ে যায় তাহলে আমাদের খাওয়ার মতো কিছুই থাকবে না। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঘরে যে অল্প কিছু ধান ছিল সেটাও প্রায় শেষ। আজ আমি শুধু সামান্য ভাত রান্না করেছি, কালকের জন্য কিছুই অবশিষ্ট নেই। সাদেক অসহায়ভাবে মুখ ঢেকে বলল, আমি সত্যিই বুঝতে পারছি না কি করব। এত পরিশ্রম করেও কোনো ফল পাচ্ছি না। মায়ের চোখে জল চলে এলো। তিনি ছেলের হাত ধরে শান্তভাবে বললেন, হাল ছেড়ো না বাবা, আল্লাহ সব দেখছেন, একদিন নিশ্চয়ই আমাদের কষ্টের ফল মিলবে। সে রাতে তারা অল্প খাবারটুকু ভাগ করে খেল। পেট ভরেনি, তবু ক্লান্ত শরীরের কারণে সাদেক শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। রাত গভীর হতে না হতেই হঠাৎ আকাশে তীব্র বজ্রপাত শুরু হলো, সাথে প্রচণ্ড বাতাস আর ভারী বৃষ্টি। শব্দে সাদেকের ঘুম ভেঙে গেল। সে উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগল, যদি এই বৃষ্টি পুরো রাত ধরে চলে তাহলে তার সামান্য যে ফসলটুকু আছে সেটাও নষ্ট হয়ে যাবে। সে দরজার পাশে দাঁড়িয়ে অসহায়ভাবে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগল। আর বাহিরে বসে থাকা সোনালি হরিণটি নীরবে সবকিছু লক্ষ্য করছিল। সকাল হতেই সাদেক তাড়াতাড়ি তার ক্ষেতের দিকে দৌড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে যা দেখল তা তার কল্পনার বাহিরে। যেখানে গতকাল শুকনো ও দুর্বল গাছপালা ছিল, সেখানে আজ ঘন সবুজ, সুস্থ ও সতেজ ফসল দাঁড়িয়ে আছে। পুরো জমিটা যেন এক রাতের মধ্যেই নতুন জীবনে ভরে উঠেছে। সাদেক অবাক হয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল। চারিদিকে তাকিয়ে তার গলা কাঁপতে লাগল, হে আল্লাহ, এটা কিভাবে সম্ভব? গতকাল পর্যন্ত আমার ফসল এত দুর্বল ছিল, আর আজ পুরো জমি এত সবুজ আর সতেজ হয়ে উঠেছে। তার চোখে বিস্ময় আর আনন্দ একসঙ্গে ভেসে উঠছিল, যেন সে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে আবার নিজেকেই বলল, মনে হচ্ছে কেউ এক রাতেই আমার জমিতে কোনো অদ্ভুত রহস্যময় শক্তির ছোঁয়া দিয়েছে। ঠিক তখনই তার নজর পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা সেই সোনালি হরিণটির দিকে। হরিণটি স্থির হয়ে তার দিকে তাকিয়েছিল, যেন সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছে। সাদেক ধীরে ধীরে তার কাছে গিয়ে কোমল স্বরে বলল, তুমি এখানেই ছিলে? আমি ভেবেছিলাম তুমি হয়তো রাতে আবার জঙ্গলে ফিরে গিয়েছ। কিন্তু হরিণটি কোনো উত্তর দিল না, শুধু শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল। সাদেক কিছুটা দ্বিধায় পড়ে বলল, কাল তুমি আমার সঙ্গে কথা বলছিলে, আর আজ একদম চুপ। তাহলে কি গতকালের সবকিছুই আমার কল্পনা ছিল? সে আর বেশি ভাবার সুযোগ পেল না, কারণ আনন্দে তার বুক ভরে উঠছিল। দ্রুত পায়ে সে বাড়ির দিকে দৌড়াতে লাগল। পথে যেতে যেতে সে দেখল গ্রামের কয়েকজন মানুষ এক জায়গায় জড়ো হয়ে হতাশ মুখে নিজেদের দুর্দশার কথা বলছে। একজন কৃষক অসহায়ভাবে বলছিল, এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল, আমার পুরো ফসল নষ্ট হয়ে গেছে, এখন সংসার কিভাবে চালাবো বুঝতে পারছি না। তাদের কথা শুনে সাদেকের মনে আরও বিস্ময় জাগল। যেখানে সবার ক্ষতি হয়েছে সেখানে তার জমি কিভাবে বেঁচে গেল? সে দ্রুত বাড়িতে পৌঁছালো। উঠোনে তার মা বসেছিলেন। তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন বাবা? বৃষ্টিতে কি ফসল নষ্ট হয়ে গেল? সাদেক উত্তেজিত কণ্ঠে বলল, মা, আমি যা দেখলাম তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আমার পুরো জমি ঠিক আছে, বরং আগের চেয়েও অনেক বেশি সবুজ হয়ে গেছে। তার মা বিস্মিত হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? সারা রাত এত প্রবল বৃষ্টি হয়েছে, গ্রামের সবাই চিন্তায় আছে, আর শুধু তোমার জমি বেঁচে গেল। সাদেক কিছুটা ভাবুক হয়ে বলল, মা, আমিও বুঝতে পারছি না, কিন্তু একটা বিষয় বারবার মনে হচ্ছে, হয়তো সবকিছু ওই হরিণটার কারণেই হচ্ছে। তার মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কোন হরিণ? সাদেক বলল, যে হরিণটাকে আমি গতকাল খাবার দিয়েছিলাম। সে তখন আমার ক্ষেতের পাশে ছিল, আর মনে হচ্ছে তখন থেকে সে আমার আশেপাশেই ঘুরছে। তার মা কিছুক্ষণ নীরবে চিন্তা করলেন, তারপর ধীর কণ্ঠে বললেন, বাবা,
যদি সত্যি এমন হয় তাহলে সেই হরিণটি সাধারণ কোনো প্রাণী নয়। অনেক সময় আল্লাহ মানুষের সাহায্যের জন্য অদ্ভুত পথ বেছে নেন। হয়তো তোমার এই দয়ার প্রতিদান তুমি পাচ্ছ। মা ছেলে দুজনেই যখন এই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে ভাবছিল, তখন হঠাৎ বাড়ির বাইরে থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। শব্দটা শুনেই দুজনে বুক কেঁপে উঠল। বাহিরে দাঁড়িয়েছিল করিমউদ্দিন, একজন প্রভাবশালী ব্যবসায়ী, যার কাছ থেকে সাদেক কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু এখনও শোধ করতে পারেনি। মা উৎকণ্ঠিত হয়ে বললেন, মনে হচ্ছে সে আবার টাকা চাইতে এসেছে। আগেও তো খুব রাগ করেছিল, বলেছিল টাকা না দিলে আমাদের বাড়ি নিয়ে নেবে। এবার কি হবে কে জানে। সাদেক ধীরে ধীরে বাহিরে বেরিয়ে এলো। মাথা নিচু করে সে বলল, আপনি ঠিকই বলেছেন, আমি এখনও আপনার টাকা ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু আমার অবস্থাটা আপনি জানেন। যদি আমাকে আর একটু সময় দেন, আমি অবশ্যই সব শোধ করে দেব। করিমউদ্দিন কিছুক্ষণ চুপ করে থেকে গভীর শ্বাস নিলেন। তারপর একেবারে অপ্রত্যাশিতভাবে শান্ত কণ্ঠে বললেন, আমি আজ তোমার কাছে টাকা নিতে আসিনি, বরং ক্ষমা চাইতে এসেছি। আমি বুঝতে পেরেছি আমি মানুষদের ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছিলাম। সাদেক হতভম্ব হয়ে বলল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি সত্যিই বলছি, আজ থেকে তোমার সব ঋণ মাপ। তোমাকে আর একটি টাকাও ফেরত দিতে হবে না। জীবনে শুধু অর্থই সবকিছু নয়, এটা আমি অনেক দেরিতে বুঝেছি। এই কথা বলে তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। সাদেক আর তার মা একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন তারা বিশ্বাসই করতে পারছিল না ঠিক কি ঘটল। সাদেক স্তম্ভিত কণ্ঠে বলল, মা, সবকিছু এত অদ্ভুত লাগছে। যে মানুষটা কাল পর্যন্ত আমাদের হুমকি দিচ্ছিল, আজ সেই সব ঋণ মাফ করে চলে গেল। তার মা শান্তভাবে বললেন, আমার মনে হয় এ সব কিছুর পেছনে সেই হরিণটিরই হাত আছে। ও আসার পর থেকেই আমাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে। এভাবে কয়েকদিন কেটে গেল, আর তাদের জীবন ধীরে ধীরে আগের চেয়ে অনেক স্বস্তির হয়ে উঠল। কিন্তু অরণ্যের ভেতরে তখন অন্য এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছিল। কাশেম, যে রুদ্রের আদেশে সোনালী হরিণটিকে খুঁজতে বেরিয়েছিল, এখনও তার কোনো খোঁজ পায়নি। অবশেষে সে জঙ্গলের আরও কয়েকজন চতুর শিকারীকে ডেকে বলল, সবাই মনোযোগ দিয়ে শোনো। অরণ্যের শাসক অত্যন্ত রাগান্বিত। তার সেই সোনালী হরিণ পালিয়ে গেছে। যদি আমরা তাকে খুঁজে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের কারোর জন্যই ভালো কিছু অপেক্ষা করছে না। একজন শিকারী উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু আমরা কিভাবে জানব সে কোথায় গেছে? কাশেম পরিকল্পনা করে বলল, আমরা সবাই আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়ব। যে আগে তাকে খুঁজে পাবে সে সঙ্গে সঙ্গে বাকিদের খবর দেবে। তারপর সবাই বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। তাদের মধ্যে একজন সাহসী নারী শিকারী, যার নাম ছিল নাসরিন, এবং সে পেশায় একসময় পাহাড়ি অঞ্চলের অভিজ্ঞ ট্র্যাকার ছিল। অরণ্যের কিনারের দিকে এগুতে লাগলো। কিছু দূর এগিয়ে সে হঠাৎ দেখতে পেল সাদেকের বাড়ির উঠোনে সে সোনালী হরিণটি শান্তভাবে দাঁড়িয়ে আছে, আর সাদেকের মা তাকে খাবার দিচ্ছেন। নাসরিন এক নজরে বুঝে গেল এটাই সেই হরিণ, যাকে পুরো অরণ্য খুঁজে বেড়াচ্ছে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। হরিণটি তাকে দেখে ভয়ে একটু পিছিয়ে গেল। সাদেকের মাও আতঙ্কে কেঁপে উঠলেন। নাসরিন কঠোর কণ্ঠে বলল, তোমাকে খুঁজে পেতে আমরা সবাই ছুটে বেড়াচ্ছি, আর তুমি এখানে মানুষের বাড়িতে লুকিয়ে আছো। চলো, এখনই আমার সঙ্গে ফিরে যেতে হবে। সাদেকের মা সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে এসে দৃঢ়ভাবে বললেন, এই হরিণটি নিজে থেকে আমাদের কাছে এসেছে, আর এখন সে আমাদের আশ্রয়ে আছে। আমরা তাকে কাউকে দিয়ে দেব না। আপনি এখান থেকে চলে যান। ঠিক তখনই সাদেক বাহিরে এসে দাঁড়ালো। সামনে অপরিচিত একজনকে দেখে সে একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি দয়া করে এখান থেকে চলে যান। এই হরিণ আমাদের অতিথি, আমরা তাকে কারো হাতে তুলে দেব না। নাসরিন চোখ রাঙিয়ে সাদেকের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজ তোমার ভাগ্য ভালো যে আমি একা এসেছি, তাই কিছু করলাম না। কিন্তু মনে রেখো, আমি খুব শিগগিরই ফিরে আসব, আর তখন তোমাদের কেউই আমাকে থামাতে পারবে না। এই কথা বলে সে ধীরে ধীরে পেছনে সরে গেল, কিন্তু তার চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন জ্বলছিল। হরিণটি তখনও ভয়ে কাঁপছিল এবং সাদেকের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। সাদেক স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, যতক্ষণ আমি আছি তোমাকে কেউ আঘাত করতে পারবে না। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা শুনে মনে হচ্ছিল সে সত্যি নিজের জীবন দিয়ে হলেও এই নিরীহ প্রাণীটিকে রক্ষা করবে। অন্যদিকে নাসরিন দ্রুত অরণ্যের ভেতরে ফিরে গেল এবং তার দলের বাকি সদস্যদের কাছে পৌঁছালো।
সেখানে কাশেম সহ আরও কয়েকজন অপেক্ষা করছিল। সে হাঁফাতে হাঁফাতে বলল, আমি হরিণটাকে খুঁজে পেয়েছি। সে অরণ্যের কিনারায় এক গ্রামের মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু সমস্যা হলো, সেখানে এক যুবক আর তার মা তাকে খুব যত্ন করে রক্ষা করছে। কাশেম ভ্রু কুঁচকে বলল, তাহলে দেরি করার কোনো মানে নেই। আমরা সবাই মিলে সেখানে যাব আর হরিণটাকে জোর করে নিয়ে আসব। পরের দিন সকালে সাদেক বাড়ির সামনে বসে নিজের কাজ করছিল, আর তার মা উঠোনে দাঁড়িয়ে হরিণটিকে খাবার দিচ্ছিলেন। ঠিক তখনই অরণ্যের দিক থেকে একদল সশস্ত্র শিকারী তাদের বাড়ির দিকে এগিয়ে এলো। তাদের চোখে ছিল হিংস্রতা, আর উদ্দেশ্য একটাই, হরিণটিকে নিয়ে যাওয়া। সাদেক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। হরিণটি ভয়ে তার পেছনে এসে লুকিয়ে পড়ল। কাশেম সামনে এগিয়ে এসে কঠোর কণ্ঠে বলল, আজ আমরা সবাই এসেছি এই হরিণটাকে নিয়ে যেতে। এবার আমাদের কেউ থামাতে পারবে না। সাদেক বুক সোজা করে দৃঢ়ভাবে জবাব দিল, তোমরা যতজনই আসো, এতে আমার কিছু যায় আসে না। এই হরিণ এখন আমাদের আশ্রয়ে আছে, আর আমি তাকে কারো হাতে তুলে দেব না। দলের আরেকজন সামনে এসে হুমকির সুরে বলল, এই হরিণ অরণ্যের অধিপতির সম্পদ। তুমি যদি স্বেচ্ছায় তাকে আমাদের হাতে না দাও, তাহলে পরিণতি ভালো হবে না। সাদেক বুঝতে পারছিল সে একা এতজনের মোকাবেলা করতে পারবে না। তাই সে জোরে চিৎকার করে উঠল, গ্রামের সবাই দ্রুত এখানে আসো, আমাদের বাড়ির সামনে বিপদ এসেছে। তার ডাক শুনে আশেপাশে লোকজন দ্রুত ছুটে এলো। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়ে গেল। তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বললেন, এটা আমাদের গ্রাম। তোমরা বাহিরে থেকে এসে আমাদের ভয় দেখাতে পারবে না। যদি তোমরা জোর করার চেষ্টা করো, আমরা সবাই একসাথে তোমাদের প্রতিরোধ করব। পরিস্থিতি বুঝে শিকারীরা একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারল এখানে ঝামেলায় জড়ানো বুদ্ধিমানের কাজ হবে না। ধীরে ধীরে তারা পিছু হটতে শুরু করল এবং শেষে অরণ্যের দিকে ফিরে গেল। কিছুক্ষণ পর তারা সবাই রুদ্রের গুহার সামনে এসে দাঁড়ালো। রুদ্র গম্ভীর গর্জনে জিজ্ঞেস করল, তোমরা ফিরে এসেছ? বলো, আমার হরিণটাকে কি ফিরিয়ে এনেছ? কাশেম মাথা নিচু করে বলল, মহারাজ, আমরা হরিণটাকে খুঁজে পেয়েছি, কিন্তু একটা সমস্যা হয়েছে, সে কারণেই আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি। রুদ্রের চোখ জ্বলে উঠল। কি সমস্যা? কাশেম বলল, হরিণটি অরণ্যের কিনারায় এক গ্রামের মানুষের বাড়িতে আছে। একজন যুবক আর তার মা তাকে খুব যত্ন করে রক্ষা করছে। আমরা যখন তাকে নিতে গেলাম, তখন পুরো গ্রাম তাদের পাশে দাঁড়িয়ে গেল। রুদ্র কিছুক্ষণ চিন্তা করে জিজ্ঞেস করল, তারা কি জানে যে হরিণটি কতটা বিশেষ? কাশেম উত্তর দিল, না মহারাজ, তারা হয়তো তার প্রকৃত শক্তি সম্পর্কে কিছুই জানে না। কিন্তু সে যুবকটি খুব জেদি। সে সবার সামনে ঘোষণা করেছে যে সে হরিণটাকে কাউকে দেবে না। এই কথা শুনে রুদ্র রাগে গর্জে উঠল। একজন সাধারণ মানুষের এত সাহস কিভাবে হলো আমার সম্পদ নিজের কাছে রাখার? দলের একজন সদস্য একটু দ্বিধা করে বলল, মহারাজ, একটা কথা জানতে চাই, আপনি এই হরিণটিকে এত গুরুত্বপূর্ণ কেন মনে করেন? রুদ্র কিছুক্ষণ নীরব রইল। তার চোখে যেন পুরনো স্মৃতির ছায়া ভেসে উঠল। তারপর ধীরে ধীরে বলল, তোমরা কেউই এই হরিণের আসল ইতিহাসে জানো না, আর হয়তো এখন সে সত্যটা বলার সময় এসেছে। সবাই আগ্রহ নিয়ে তার দিকে তাকালো। রুদ্র গভীর কণ্ঠে বলতে শুরু করল, একসময় আমি এই অরণ্যের শাসক ছিলাম না। আমি ছিলাম এক সাধারণ শক্তিশালী প্রাণী যে নিজের মতো করে বেঁচে থাকত। একদিন আমি অরণ্যের এমন এক অঞ্চলে পৌঁছালাম যেখানে আগে কখনো যাইনি। সেখানে আমি এক অদ্ভুত আলো দেখতে পেলাম, যেন গাছের ফাঁক দিয়ে সোনালি ঝলক বেরিয়ে আসছে। সে একটু থেমে আবার বলল, কৌতূহল আমাকে সেই আলোর দিকে টেনে নিয়ে গেল। যতই কাছে গেলাম ততই বিস্মিত হলাম। সেখানে একটি বিশাল গাছ দাঁড়িয়েছিল, যার প্রতিটি পাতা আর ডাল যেন খাঁটি সোনার মতো ঝলমল করছিল। রুদ্রের কণ্ঠে তখনও সেই বিস্ময়ের ছাপ স্পষ্ট ছিল। আমি জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি, কিন্তু আমি তখন খুব ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম একটু বিশ্রাম নেই। ঠিক তখনই আমি দুইজন মানুষের কথোপকথন শুনতে পেলাম। সে বলতে লাগলো, তারা ছিল দুই কাঠুরে। একজন বলছিল, এই গাছটা নিশ্চয়ই কোনো সাধারণ গাছ নয়। যদি আমরা এটাকে কেটে শহরে নিয়ে যাই, আমরা খুব ধনী হয়ে যাব। অন্যজন আনন্দে বলল, হ্যাঁ, আজ আমাদের ভাগ্য খুলে গেছে। এই গাছ যদি সত্যি সোনার হয়, তাহলে আমাদের জীবন বদলে যাবে। রুদ্রের চোখে তখন তীব্রতা ফিরে এলো। তারা তাদের কুঠার বের করে গাছ কাটার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখন আর দেরি করিনি। আমি সামনে গিয়ে এমনভাবে গর্জন করলাম যে তারা ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে গেল। সে কিছুটা নরম হয়ে বলল, তাদের চলে যাওয়ার পর
হঠাৎ সেই গাছ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। সে আমাকে বলল, তুমি আজ আমাকে রক্ষা করেছ। যদি তুমি সময় মতো না আসতে, তারা আমাকে কেটে নিয়ে যেত। আমি তোমার এই উপকার কখনোই ভুলব না। রুদ্র সেই অদ্ভুত কণ্ঠস্বর শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে চারিদিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, এটা কিভাবে সম্ভব? একটা গাছ কিভাবে কথা বলতে পারে? তখন সে রহস্যময় গাছটি শান্ত স্বরে উত্তর দিল, আমি কোনো সাধারণ গাছ নই। এই অরণ্যের প্রাচীর জাদুকরী শক্তি আমাকে সৃষ্টি করেছে, আর আজ তুমি আমাকে রক্ষা করে এক মহান কাজ করেছ। রুদ্র নিঃশব্দে সেই কথা শুনছিল, যেন সে বাস্তব আর অবাস্তবের মাঝখানে দাঁড়িয়ে আছে। তখন গাছটি আবার বলল, তোমার সাহস আর নিষ্কলুষ হৃদয়ের জন্য আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এই উপহার তোমার ভাগ্য বদলে দিতে পারে, তোমার জীবনকে এক নতুন পথে নিয়ে যেতে পারে। এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গাছটির চারপাশে সোনালি আলো আরও তীব্র হয়ে উঠল। সেই আলো ধীরে ধীরে রূপ নিতে লাগল, আর মুহূর্তের মধ্যেই সেখান থেকে এক অপূর্ব সুন্দর সোনালি হরিণ বেরিয়ে এলো। হরিণটির শরীর থেকে এমন এক দীপ্তি ছড়াচ্ছিল, যা চোখে পড়লে মনে হতো যেন স্বর্গীয় কোনো সত্তা মাটিতে নেমে এসেছে। রুদ্র সেই হরিণটিকে সঙ্গে নিয়ে নিজের গুহায় ফিরে গেল। সেই দিন থেকে তার জীবনে একের পর এক পরিবর্তন আসতে শুরু করল। সে ক্রমে অরণ্যের সবচেয়ে শক্তিশালী প্রাণীতে পরিণত হল। এক সময় সব প্রাণী তাকে তাদের শাসক হিসাবে মেনে নিল। এরপর থেকে তার যে কোনো ইচ্ছা যেন সহজেই পূরণ হতে লাগল। রুদ্রের এই গল্প শুনে সবাই নিঃশব্দ হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারছিল এই হরিণটি কেন এত মূল্যবান। তাদের মধ্যে একজন, যার নাম ছিল জামিল এবং পেশায় সে ছিল একসময় দক্ষ ফাঁদপাতা শিকারী, গভীর মনোযোগ দিয়ে সবকিছু শুনছিল। জামিল সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি যে কোনো মূল্যে এই হরিণটিকে খুঁজে এনে আপনার কাছে ফিরিয়ে দেব। প্রয়োজনে পুরো অরণ্য চষে ফেলব। এই কথা বলে সে দ্রুত অরণ্য ছেড়ে বাহিরে চলে গেল। কিছুক্ষণ পর সে গ্রামের কাছে পৌঁছালো। সেখানে সে দেখল কিছু মানুষ তাদের গৃহপালিত পশুর গলায় লোহার বেল্ট আর দড়ি পড়াচ্ছে। সে চুপি চুপি একটি শক্ত দড়ি আর বেল্ট নিয়ে নিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে সাদেকের বাড়ির কাছে সে সোনালি হরিণটিকে দেখতে পেল। তখন সাদেক বাড়িতে ছিল না। সুযোগ বুঝে জামিল নিঃশব্দে এগিয়ে গেল এবং আচমকা হরিণটির গলায় দড়ি আর বেল্ট বেঁধে ফেলল। হরিণটি আতঙ্কে ছটফট করতে লাগল, কিন্তু জামিল শক্ত করে দড়ি ধরে তাকে টেনে নিয়ে অরণ্যের দিকে রওনা দিল। ফিরে আসার পথে হঠাৎ তার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা কিছু তাজা ফল। সে সেগুলো তুলে খেয়ে নিল। তারপর কিছুটা এগুতেই দেখতে পেল একটি ছোট বাক্স পড়ে আছে, যার ভেতরে কিছু দামি জিনিস ছিল। জামিল অবাক হয়ে ভাবতে লাগল, এটা কি হচ্ছে? আমি যতই এই হরিণটাকে নিয়ে এগোচ্ছি, ততই আমার সামনে ভালো ভালো জিনিস এসে পড়ছে। তার মনে ধীরে ধীরে এক নতুন চিন্তার জন্ম নিল। সে নিজেকে বলল, তাহলে কি সত্যি এই হরিণ ভাগ্য বয়ে আনে? যদি তাই হয়, তাহলে কেন আমি এটাকে অন্য কারো হাতে তুলে দেব? যদি এটা আমার কাছেই থাকে, তাহলে আমার জীবনেও বদলে যেতে পারে। লোভ ধীরে ধীরে তার মনকে গ্রাস করতে শুরু করল। সে সিদ্ধান্ত নিল সে আর হরিণটিকে রুদ্রের কাছে ফিরিয়ে দেবে না। সে দড়িটা আরো শক্ত করে ধরে হরিণটিকে অরণ্যের আরো গভীরে নিয়ে যেতে লাগল। কিন্তু কিছু দূরে যাওয়ার পর হঠাৎ হরিণটি প্রবল শক্তিতে ছটফট করে দড়ি ছিঁড়ে ফেলল এবং দ্রুত দৌড়ে পালিয়ে গেল। জামিল চিৎকার করে উঠল, থামো, তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। সে সঙ্গে সঙ্গে তার পিছু ধাওয়া শুরু করল। এদিকে রুদ্র অস্থির হয়ে উঠেছিল। সে নিজেই বলল, কিছু একটা ঠিক হচ্ছে না। এতক্ষণ হয়ে গেল, তবুও জামিল ফিরে এলো না কেন? সন্দেহ বাড়তে থাকায় সে নিজে অরণ্যের বাহিরে খোঁজে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ খোঁজার পর সে অরণ্যের সীমানায় এসে পৌঁছালো এবং দূর থেকে সাদেকের ছোট্ট বাড়িটিকে দেখতে পেল। সে চুপচাপ লুকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ সে গর্জন করে সামনে এগিয়ে এসে বলল, সবকিছুর জন্য তুমিই দায়ী। তুমি আমার জাদুকরী হরিণটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ। আজ আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সাদেক প্রথমে ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে দৃঢ়ভাবে বলল, এই হরিণটি নিজে আমার কাছে এসেছে, আমি তাকে জোর করে রাখিনি। বরং সত্যি বলতে আজ সকাল থেকে আমি নিজেও তাকে খুঁজছি। রুদ্র গর্জে উঠল, মিথ্যা বলছো, তুমি তাকে লুকিয়ে রেখেছ আর এখন অজুহাত দিচ্ছ। ঠিক তখনই আকাশ থেকে একটি নীল রঙের পাখি উড়ে এসে তাদের মাঝখানে বসে পড়ল। তার নাম ছিল ফিরোজ, আর সে পেশায় ছিল একসময় দূরদর্শী পথ প্রদর্শক পাখি, যে বিভিন্ন প্রাণীকে পথ দেখাত। ফিরোজ শান্ত কিন্তু
দৃঢ় কণ্ঠে বলল, রুদ্র থামো, বিষয়টা এত সহজ নয়। রুদ্র বিরক্ত হয়ে বলল, তুমি মাঝখানে আসো না। এই মানুষটা আমার হরিণ নিয়েছে, আমি শুধু সেটাকে ফিরিয়ে নিতে এসেছি। ঠিক তখনই দূর থেকে দৌড়ানোর শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে সোনালি হরিণটি সেখানে এসে পৌঁছালো, আর তার পেছনে হাঁপাতে হাঁপাতে জামিলও এসে গেল। জামিল চিৎকার করে বলল, এই হরিণটা আমার, আমি তাকে ধরেছি, তাই আমারই অধিকার আছে। রুদ্র সঙ্গে সঙ্গে গর্জে উঠল, মিথ্যা কথা, এই হরিণ আমাকে দেওয়া হয়েছে, তাই এর ওপর একমাত্র অধিকার আমার। সাদেক শান্ত স্বরে বলল, হরিণটি নিজে আমার কাছে এসেছিল, আমি তাকে কখনো জোর করে রাখিনি। যদি সে আমার সঙ্গে থাকতে চায় তাহলে আমি তাকে বাধা দেব না। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছিল। তখন ফিরোজ ডানা মেলে উড়ে উঠে সবার দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করল এবং বলল, তোমরা সবাই চুপ করে শোনো। এই হরিণ কোনো বস্তু নয় যাকে নিয়ে টানা হেঁচড়া করা যায়। যদি কেউ তাকে জোর করে নিজের কাছে রাখতে চায় তাহলে তার জন্য এই হরিণ আশীর্বাদ নয়, বরং অভিশাপে পরিণত হবে। তার কথা শুনে সবাই নিঃশব্দ হয়ে গেল। এখন সবার চোখ সে সোনালি হরিণটির দিকে নিবন্ধ। ফিরোজ আবার বলল, আজ কোনো সিদ্ধান্ত আমি নেব না, রুদ্রও নেবে না, কিন্তু অন্য কেউই নয়। সিদ্ধান্ত নেবে এই হরিণ নিজেই, সে কার সঙ্গে থাকতে চায়। সাদেক নরম কণ্ঠে হরিণটির দিকে তাকিয়ে বলল, আমি কখনো তোমাকে বেঁধে রাখিনি। যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও আমি তোমাকে সবসময় নিজের মতো করে থাকতে দেব। ফিরোজ এবার রুদ্রের দিকে তাকিয়ে বলল, তুমি শক্তিশালী, কিন্তু মনে রেখো সবকিছু জোর দিয়ে পাওয়া যায় না, কখনো কখনো ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় শক্তি। রুদ্র গভীর চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবল, যদি সত্যি জোর করে রাখলে সবকিছু হারিয়ে যায় তাহলে সে তার সবকিছু হারাতে চায় না। অবশেষে সে ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি এই হরিণটিকে চাই না। জামিলও মাথা নিচু করে বলল, আমি লোভে পড়ে ভুল করেছি, আমি আর এই হরিণের দাবি করছি না। এই বলে তারা দুজনে ধীরে ধীরে অরণ্যের দিকে ফিরে গেল। সব শান্ত হয়ে গেলে সাদেক কৌতূহলী হয়ে ফিরোজকে জিজ্ঞেস করল, তুমি যা বলেছিলে সেটা কি সত্যি? জোর করে রাখলে কি সত্যি এই হরিণ অভিশাপে পরিণত হয়? ফিরোজ হালকা হেসে বলল, না, পুরোটা সত্যি ছিল না। আমি শুধু ওদের থামানোর জন্য এমনটা বলেছিলাম, কারণ সত্যি বললে তারা লোভে পড়ে হরিণটিকে ক্ষতি করতে পারত। সাদেক মৃদু হেসে বলল, কখনো কখনো ভালো কিছুকে রক্ষা করার জন্য বুদ্ধির ব্যবহারই সবচেয়ে বড় শক্তি। এরপর থেকে সেই সোনালী হরিণটি সাদেকের সঙ্গে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের জীবনে ধীরে ধীরে সুখ আর স্বস্তি ফিরে এলো। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত সুখ কখনো জোর করে পাওয়া যায় না। ভালোবাসা, সহানুভূতি আর নিঃস্বার্থ কাজই মানুষের জীবনে সত্যিকারের আশীর্বাদ নিয়ে আসে।